আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, এই মুহূর্তে যে যেখানে রয়েছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, তারা হয়তো আলোচনা করছেন দেশের রাজনীতি নিয়ে, কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি, আগামী নির্বাচনের আগে গণভোট কি হবে, এ সকল প্রশ্ন। আবার গণভোট হলে নির্বাচনের জায়গায় কি কোনো ক্ষতিগ্রস্ত হবে, কিংবা এই যে গণভোট নিয়ে যারা কথা বলছেন তাদের কর্মসূচি এরপরে কি হতে পারে, আর বিএনপিরও বা অবস্থান কি থাকবে, বিএনপি কি তাদের অবস্থান থেকে সরবেন, এই সকল বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা করছেন। এর মধ্যে নানাবিধ প্রশ্নের আপনারা যেমন করছেন, প্রশ্নের উত্তর হয়তো নিজেরা নিজেদের মতো আলোচনা করে নিচ্ছেন। স্টুডিওতে আজকে অতিথিরা সেই সকল প্রশ্নের উত্তর দিবে। আলোচনার বিষয় রেখেছি আলটিমেটামের রাজনীতি। উপস্থিত রয়েছেন আমাদের সাথে, ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। রহমতুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান, এবং ডান পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তারিক ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে যে একদম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম দিকে নির্বাচনের প্রস্তুতি নিয়েই হয়তো বা সবাই আগাচ্ছিল, যে সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে আপনারা ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ 8 দল কর্মসূচি নিয়ে কথা বলছিলেন। জুলাই যে আইনি ভিত্তি দেওয়ার জন্য সনদের, সেটি নিয়ে আপনারা রাজপথেও অলরেডি আজকে সমাবেশ করেছেন এবং আলটিমেট দিয়েছেন। সেখানে জামাতের আমির বা আপনাদের আমির, সরাসরি জামাতের আমিরকে যদি কোট করি, নির্বাচন হল গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালের কোনো নির্বাচন হবে না, এটি জামাতের আমিরের বক্তব্য এবং আপনাদের শীর্ষ নেতারাও এরকমই বক্তব্য দিয়েছেন। আমি একটু এ সম্পর্কে জানতে চাচ্ছি, কোনো নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না, এই হুঁশিয়ারির জায়গায় আপনারা কেন আপনাদের যেতে হলো? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা আলোচক হিসেবে যুক্ত রয়েছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, এবং এই মুহূর্তে যারা আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি কয়েকভাবে দেখা যায়। 1 নম্বর, এই যে নির্বাচন যেটি আপনার ফেব্রুয়ারি 15-র আগে হওয়ার কথা, এই নির্বাচনের প্রশ্নটাই উঠল জুলাইয়ের কারণে। জুলাইয়ের অভ্যুত্থানের কারণেই এই প্রশ্নটা ভ্যালিড যে এই সময়ে নির্বাচন হবে। অতএব সেই জুলাই যদি হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যায়, জুলাই সনদই যদি না হয়, জুলাই সনদ হয়েছে কিন্তু এটার যদি কোনো আইনি ভিত্তি না হয়, তাহলে তো বাকি সবই মিছে। আপনি বলছেন যে আলটিমেটামের প্রশ্ন কেন আসলো? আলটিমেটামের প্রশ্নটা তখনই আসে যখন একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে এই সময় গণভোট করা অবৈধ। এই সময় যদি গণভোট অবৈধ হয়ে যায়, তাহলে জাতীয় ঐকমত্য কমিশনের এতদিনের আলোচনাটাও অবৈধ হয়ে যায়, এবং এই সময়ে নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনও অবৈধ হয়ে যায়। তো যখন, এবং যে জনগণ সনদ বুঝে না, সংস্কার বুঝে না, নির্বাচনের পরে আমরা গিয়ে করব 31 দফা, তো এই সমস্ত কথার দ্বারা একটা টোন পাওয়া যায়, যে টোনটা আমাদের বড় পরিচিত কিন্তু অপছন্দের। কিন্তু আপনারা এখন যে টোনটা দিলেন সেটাও কি এটা জনগণের পক্ষে? এটা জনগণের পক্ষে। এই টোন দেওয়ার আমাদের দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নাই। কারণ হচ্ছে আমরা যে বিষয়গুলিতে একমত হলাম সেখানেই হলো যে এটার আইনি ভিত্তি দেওয়া হবে, এবং সেই গণভোটই এখন আর থাকে না, গণভোটের বিষয়ই এখন আর কোনো মানে এটার বৈধতা নাই। এই প্রসঙ্গগুলি যখন আসে, এবং আমরা যে যৌক্তিকতা উপস্থাপন করেছি যে আপনার গণভোটটা অবশ্যই নির্বাচনের আগে হওয়া উচিত, নির্বাচনটাকে বৈধতা দেওয়ার জন্য, তো এইটাকেও যারা গ্রাহ্য করছেন না, তখন আমরা অপারগ হয়ে এই ভাষায় কথা বলছি। এখনও পর্যন্ত আমরা শান্তিপ্রিয় কর্মসূচিতেই আছি, আমরা কিন্তু কোনো অশান্তি কর্মসূচি দিচ্ছে না, এবং আমরা আহ্বান জানাচ্ছি বারবার যে আসুন বিষয়টাকে আমরা উপলব্ধির চেষ্টা করি।
এবং সেই উপলব্ধির মাধ্যমে একটা সুন্দর পথে সামনে যাত্রা শুরু করি। আপনার কাছে আমি ফিরবো আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। কি আমি 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 রাশেদ খান আপনার কাছে আসি। আপনি শুনছিলেন শাহ ইফতেখার তারিফের বক্তব্য। এটি নিশ্চয়ই ইসলামী আন্দোলনের শুধু না, জামাতের সহ 8 দলেরই প্রতিনিধিত্বশীল তারা যে রয়েছে তাদের বক্তব্যগুলো এমনই। আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। যদি আমি ঐক্যমত কমিশনের যে আলোচনা সেখানে ফিরে যাই, সেখানে শেষের দিকে যে ধরনের আলোচনা হয়েছিল, ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে কয়েকটি প্রস্তাবনা হাজির করা হয়েছিল। প্রথমত সেখানে বিশেষ সাংবিধানিক অর্ডার বা আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। 3 নম্বরে ছিল যে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন। এখন আপনারা কিভাবে চান? মূলত জামাত সহ তার মিত্ররা, যদিও একসময় এই মিত্রদের অনেকে শত্রু ভাব আমরা দেখেছি, কোনো নেতা বলেছে জামাতের সাথে আপনার জামাত যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে কখন ইসলাম প্রতিষ্ঠা পাবে না, কমিউনিস্টরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা পাবে। তো সেই জামাতের সাথে এখন তারা ঐক্য করেছে, এটাকে আমি খুব ভালোভাবেই দেখছি যে এখন আসলে শত্রু বন্ধ হয়েছে। এটা আসলে রাজনীতির খেলা। তো এই খেলায় আসলে ঐক্যমত কমিশনে অনেক কিছু হয়েছে। সেটি হলো যে যখন ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হলো যে একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, তখন জামাতের যে দাবি ছিল, জামাত কিন্তু গণভোট চায়নি। জামাতের সেই বিশেষ সাংবিধানিক আদেশ, সেটা আবার রাষ্ট্রপতির মাধ্যমে, সেটা আবার কিন্তু প্রধান উপদেষ্টার মাধ্যমে না। তো যখন আসলে ওই রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, জামাত যখন চালাকি করে ওই জায়গা থেকে সরে গিয়ে ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনা একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, সেই প্রস্তাবনায় রাজি না হয়ে তারা বলল যে আগে গণভোট হইতে হবে। তো আমি জাস্ট এই জিনিসগুলো আপনার সামনে তুলে ধরলাম যে এইভাবে আসলে এই গণভোটের প্রসঙ্গটা এসেছে। এটা কিন্তু জামাতের বয়ান না বা অন্য কোনো দলের বয়ান না। মূলত আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা এই কথা বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোটের প্রয়োজন আছে। বিএনপির পক্ষ থেকে যেটি বিএনপি বলেছিল, জাস্ট আমি হিস্ট্রিটা আপনাকে তুলে ধরতেছি, যে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সাধারণত সংস্কার নিয়ে বা যে কোনো প্রস্তাব নিয়ে আগে সংসদে অনুমোদন হতে হয়, এরপরে সেটা আপনার জনগণের সম্মতি আছে কি নাই সেজন্য গণভোটে যেতে হয়। এটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন। তো যাই হোক, পরবর্তীতে আমরা 9টা দল আমরা বসলাম, যে খবর নিশ্চয়ই আপনি জানেন, বসে আমরা মোটামুটি একটা জায়গায় ঐক্যমতে আসলাম, যেহেতু বিএনপি, জামাত বা আরও কয়েকটি দল মুখোমুখি অবস্থানে, তো একটা তো মীমাংসার জায়গায় যেতে হবে। তখন সাইডলাইন বৈঠকের মাধ্যমে বিএনপির সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেকে কথা বলেছে। তখন বিএনপিকে মোটামুটি রাজি করানো গেছে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, যেহেতু সরকারের প্রস্তাবনা বা ঐক্যমত কমিশনের প্রস্তাবনা। কিন্তু জামাত এই জায়গাটায় রাজি হয়নি। ইসলামী আন্দোলনের যে বক্তব্য আমি শুনেছি, তাদের যিনি আসলে সেখানে প্রতিনিধিত্ব করেছেন, তার বক্তব্য সফট ছিল। তিনি বলেছেন যে সরকার যে সিদ্ধান্ত নেবে আমাদের কোনো আপত্তি নাই, এই কথাটা বলেছে। যদিও পরবর্তীতে যেহেতু তাদের একটা জোট হয়েছে, আলোচনা হচ্ছে, যদিও তারা বলছে নির্বাচনী জোট না, এটা জাস্ট আসন সমঝোতা বা আপনার ইসলামের ভোটগুলো একই জায়গায় যাবে, এক বক্সে যাবে ইসলামিক দলগুলোর ভোট, তো সেটা তাদের ব্যাপার। কিন্তু ইসলামী আন্দোলনের বক্তব্য আমি কখনো ওইখানে রিজিট পাইনি। তারা সবসময় সফট ছিল, শুধুমাত্র হার্ড লাইনে বক্তব্য দিয়েছে জামাত। পরবর্তীতে যেহেতু জামাতের সাথে তাদের বা অন্যান্য দলের এলাই আসছে, যে কারণে তারা বৈঠক করে আবার গণভোট আগে চাচ্ছে। তবে আমি সবসময় দেখেছি যে আপনার খেলাপথ মজলিস, বাংলাদেশ খেলাপথ মজলিস, তাদের বক্তব্যগুলো বেশ সফট লাইনে ছিল, যে সরকার যা বলে সেটা তারা আপত্তি করবে না। শুধুমাত্র জামাতের লাইনটা ছিল হার্ড লাইন। তো যাই হোক, এখন প্রসঙ্গ হলো যে আপনি কি করবেন। দেখেন, গণভোট জামাত যে দাবি করছে, আজ থেকে 6-9 মাস আগে হলে আমি একই দাবি করতাম। এটি এখন জামাতের দাবি না, এটা মূলত জামাতের দাবি ছিল। আমি তো বৈঠকে ছিলাম, আমি তো জানি, আপনি ভিডিওগুলো দেখবেন, শুধুমাত্র জামাতেরই দাবি ছিল, শুধুমাত্র জামাতের দাবি। আমি আবারও রিপিট করতেছি, শুধুমাত্র জামাতের দাবি পরবর্তীতে অন্যদের দাবিতে পরিণত হয়েছে, যেহেতু একসাথে তারা একটা মানে আসন সমঝোতা বা এলায়ের দিকে গেছে। তো যাই হোক, এখন সংকটটা হলো যে আপনি যদি আসলে আজ থেকে 6 মাস আগে, 9 মাস আগে গণভোটটা করতেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো যে আমার হাতে সময় আছে মাত্র 3 মাস। এই 3 মাসের ভিতরে আসলে কি 2টা নির্বাচন বাস্তবসম্মত? যেখানে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বললেন যে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য 50% উঠিয়ে নেওয়া হয়েছে, পুলিশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, শিক্ষকদের দেওয়া হচ্ছে, যারা নির্বাচনী কর্মকর্তা তাদেরকে দেওয়া হচ্ছে। তো আমাকে বলেন, যেখানে সরকারের প্রস্তুতি শেষ হয়নি জাতীয় নির্বাচন করার জন্য, সেখানে মাঝখানে আপনি এই নভেম্বরের মধ্যে
আপনি বলতেছেন যে আরেকটা গণভোট দেন। তো এই গণভোটটা কেন চাচ্ছেন? আপনি কি জাতীয় নির্বাচন চান নাকি চান না? আজকে জামাতের আমিরকে ধন্যবাদ জানাতে হয় যে তিনি তার ভিতরে যে ধরনের চাওয়া পাওয়া চিন্তা চেতনা ছিল সেইটা তিনি খোলাসা করে দিয়েছেন। তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন হবে না যদি আগে গণভোট না হয়। তার মানে কি? তার মানে হচ্ছে তাদের কাছে গণভোটটা আসলে মূল বিষয় না। এই যে আপনার গণঅভ্যুত্থানের পরে জামাত ইসলাম ইতিহাসের সব থেকে একটা মানে সেরা সময় পার করছে। ডিসি নিয়োগ, ভিসি নিয়োগ, এসপি নিয়োগ, সচিব নিয়োগ, বিভিন্ন জায়গায় আপনার যারা সাবেক শিবিরের নেতা ছিল পরবর্তীতে বিসিএস ক্যাডার হয়েছে বা জামাত সমর্থিত, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে। এখন জামাত মনে করছে যদি আসলে নির্বাচনটা হয়ে যায় আমার ভিসি ডিসি আমার তো আমসালা কিছু থাকবে না, সব সরিয়ে দিবে। কারণ জামাত তো আসলে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী না। যদিও তারা মুখে বলছে যে আসলে মানুষ 70% মানুষ চায় আসলে জামাত ক্ষমতায় যাক, নিম্নকক্ষে পেয়ার চায়, কিন্তু এটা আসলে জাস্ট মুখের কথা। যদি তারা বিশ্বাস করতে দেশের মানুষ তাদেরকে ক্ষমতায় নিবে, সেক্ষেত্রে জামাত বলতে যে সবার আগে জাতীয় নির্বাচন চাই। ছাত্র সংসদ নির্বাচনের আগে কি ছাত্র শিবির একবারে বলেছে সংস্কার করেন, এই করেন, সেই করেন? ফ্যাসিবাদের দশর শিক্ষকরা এখনো রয়েছে না? আপনি কেন সেই প্রশাসনের দশর ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের নিয়োগ দেওয়া হয়েছিল, সেখানে কেন সংস্কার চাননি? কারণ আপনি বুঝেছেন যে এই জায়গায় ওয়েলফেয়ার মেকানিজমের মাধ্যমে যেটা সম্ভব। কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে জামাতের সংশয় আছে, যে কারণে জামাত মনে করছে আমি যদি এই সরকার 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে, মানে তারা যেটি বলছে যদি হাসিনাও তো ক্ষমতায় থাকতো, অনেকে বলছে না, তো সেক্ষেত্রে আমি একটু প্রশ্ন করি। আপনার প্রশ্নটি আমরা উত্তরটি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনি জামাতের প্রসঙ্গ বলছেন, কিন্তু এখন তো জামাতের সাথে যে জোট সবাই সেই দাবিটা করছে, তাহলে কি আপনি মনে করছেন যে তারা পলিটিক্স বোঝে না বা তারা না বুঝে? আমি তাদের বোঝা বা না বোঝার কথা বলছি না। আপনি এই ক্ষেত্রে আপনি মানেন বা না মানেন, এখন কিন্তু মিডিয়াতে এই ধরনের নিউজ আসতেছে যে জামাতের নেতৃত্বে 8 দলীয় জোট, আপনারা সাংবাদিকরা প্রচার করতেছেন, কারণ এই ক্ষেত্রে সব থেকে বড় দল জামাত, তাই না? সেটাই কিন্তু বলতেছে। তো সেই জন্য বলতেছি যে জামাত যেহেতু রিজিড পজিশনে ছিল, জামাত হয়তো কনভিন্স করেছে অন্যান্য দলগুলোকে। আমি কিন্তু অন্যান্য দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা খুব সহনীয়, সহনশীল, ধৈর্যশীল এবং তাদের বক্তব্যগুলো আমার কাছেও ভালো লেগেছে। এমনকি ইসলামী আন্দোলনের যিনি আকন ভাই, তিনি বক্তব্য রেখেছেন, আমি তাকে বলেছি যে ভাই আপনার বক্তব্য ভালো লেগেছে, আপনি অন্তত সেই মানে এমন বক্তব্য দেননি যেটা আসলে কোনোভাবেই আলাপযোগ্য না। আমি বুঝতে পেরেছি। আমি 10 সেকেন্ডে শেষ করি। আপনি অত্যন্ত সফট বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন সরকার একটা সিদ্ধান্ত দিলে আমাদের আপত্তি নাই। ঠিক আমি এই কথাটা বলছি যে ঐক্যমত কমিশনের যে আলোচনাটা হলো যে গণভোটে যাবেন উইথ নোট অফ ডিসেন্ট সহ, এবং সেই ধরনের বই কিন্তু সবার হাতে তুলে দেওয়া হয়েছে স্বাক্ষরের আগে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যেহেতু এখন বলছেন যে নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে যাবে বা এই ধরনের সুপারিশ করেছেন, তাহলে আপনি কেন আমাদেরকে প্রতারণা করে স্বাক্ষরটা করিয়ে নিলেন? আর আমার প্রশ্ন জামাত সহ অন্যান্য যে তাদের এলাকা আছে তাদের কাছে, যে আপনারা এখন বলছেন নোট অফ ডিসেন্ট থাকবে না, সেক্ষেত্রে আপনারা কেন ওই নোট অফ ডিসেন্ট সহ যে বই দেখলেন, সরকার আলোচনা করলো, ঐক্যমত কমিশন আলোচনা করলো, তখন কেন স্বাক্ষর করছেন? আপনি বললেন যে স্বাক্ষর না করা হবে ভুল, হটকারিতা। আপনি তখন নিজে স্বাক্ষর করলেন, একদিন আগে বললেন নিম্নকক্ষে পেয়ারের দাবি না মানলে আমি স্বাক্ষর করব না, পরের দিন গিয়ে কিন্তু আপনি স্বাক্ষর করেছেন। তো ভালো কথা। এখন কোন চাপে? মিলিটারির চাপে, সরকারের চাপে, দলগুলোর চাপে, কোন চাপে? একটু ফিনিশিংটা করে দিই 30 সেকেন্ডে। তো আমার কথা হলো আপনি স্বাক্ষর করলেন, সেই স্বাক্ষর করা ব্যক্তি এখন এনসিপি কে ধন্যবাদ দিচ্ছে সেই নেতারা যে এনসিপি স্বাক্ষর করে না, এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এনসিপি আপনার পিছনে ঘটছে নাকি এনসিপি কে দিয়ে আপনি কাজগুলো করাচ্ছেন, সেটা আমি জানতে চাই। কথা পরবর্তীতে শুনবো। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন। আপনার কাছে যেটি জানার, ইতিমধ্যেই আমাদের বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে, সেখানটায় যদি আসেই গণভোট নির্বাচন হয়ে জামাতের অস্তিত্ব থাকবে না, তাই তারা ভোটে ভয় পায়, এটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। ডক্টর মোশাররফের কথা কোর্ট হচ্ছে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে যে 8 দলের সমাবেশ হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য, গণভোট নভেম্বরের মধ্যে করার জন্য, সেখানে জামাতের আমির এবং ইসলামী আন্দোলনের আমির সহ অন্যরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে, না হলে জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না, এরকমই মানে একটু টোনটা এরকমই ছিল। আপনি কি মনে করেন কিভাবে তাহলে আগাবে জাতীয় নির্বাচনের দিকে? ধন্যবাদ আপনাকে। আমি এবং আমার আলোচক মন্ডলী, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে অনলাইনে যুক্ত হওয়ার কারণে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমি একটু দেরিতে সংযুক্ত হয়েছি। আপনার বক্তব্যে যতটুকু বুঝেছি, যে একটা হচ্ছে যে বিএনপির বক্তব্য, সেটা হচ্ছে যে জামাত বা অন্যান্যরা
নির্বাচন হলে তারা খুব একটা সুবিধা করতে পারবে না, এটা হচ্ছে বিএনপির বক্তব্য। একটা হচ্ছে আজকের ৮ দলীয় জোটের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে কড়া হুঁশিয়ারি বার্তা। সেটা হচ্ছে তাদের দাবি যদি মানা না হয় তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। প্রথম বিষয়টা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন, এটা হচ্ছে রেকর্ড চেক করলে পাওয়া যায়। রেকর্ড চেক করলে পাওয়া যায়, ইতিহাস যদি ঘাটা হয় তাহলে সেরকমই, যে ৯৬ বলেন, এর আগে ৮৬-তে বলেন, ৮৬-তে জামাত ইসলামী আওয়ামী লীগের সঙ্গে মিলে হোসেন মোহাম্মদ এরশাদের পাতানো নির্বাচনে গিয়ে সেখানে তারা সর্বোচ্চ 10টি সিট পেয়েছিল। ৯১ সালে বিএনপির সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করার কারণে তারা 18টি সিট পেয়েছিল আমার যতদূর মনে পড়ে। ৯৬ সালে তারা কিন্তু এইভাবে শক্তি পরীক্ষার কথা বলে ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। যদিও ওই নির্বাচনটা ছিল শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য, জামাতের সহযোগিতায় একটি নির্বাচন হয়েছিল। জামাত ৩০০ আসনে প্রার্থী দিয়ে বলেছিল যে এবার ধানের শীষ প্রয়োজন নেই, ধানের শীষের পরিবর্তে এবার দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন। সেখানে জামাত ৩টি আসন পেয়েছিল। একক নির্বাচন করলে জামাতের যে জনসমর্থন কতটুকু আছে সেটা কিন্তু প্রমাণিত। আবার ২০০১ সালে যখন জামাত বিএনপির সঙ্গে মিলে নির্বাচন করেছে তখন তারা কিন্তু 20টি আসন পেয়েছিল। এরপরে নির্বাচনগুলো হিসাব নিকাশ না করলেই চলে। তো সেখানে ওই আলোকেই, ইতিহাস এবং বাস্তবতার আলোকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটি বলেছেন। আর আজকের ৮ দলীয় জোটের সমাবেশে যেটা পরিষ্কারভাবে নেতৃবৃন্দ, বিশেষ করে জামাতের আমির যেভাবে বলেছেন যে তাদের দাবি যদি মানা না হয় তাহলে জাতীয় নির্বাচন হবে। আমরা যেই কথাটা আগের থেকে বলছিলাম যে একটি মহল তারা জাতীয় নির্বাচনকে বানচাল করতে চায়, জাতীয় নির্বাচন হোক তারা সেটা চায় না। অর্থাৎ ফ্যাসিবাদী কায়দায়, যেভাবে ফ্যাসিবাদ বলতো যে এইটা না হইলে ওইটা হবে না, দেশের স্বার্থ গোল্লায় যাক, নিজেদের স্বার্থটাকে আদায় করতে হবে। আজকে যেই ৮ দলীয় জোট একসাথে একই মঞ্চে বক্তব্য রেখেছেন সরকারের উপর চাপ সৃষ্টি করবার জন্য, এই ৮ দলীয় জোটকে যদি আপনি দেখেন যে তারা এই আওয়ামী বিরোধী আন্দোলনে কিন্তু তারা একত্রিত হতে পারে না বা একত্রিত হয় নাই। তারা কিন্তু যুগপৎ কর্মসূচি পালন করেছে কিছুদিন আগে। এই যুগপৎ কর্মসূচি যখন বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে পালন করছিল তখন কিন্তু তারা যুগপৎ কর্মসূচিতে আসে নাই। তারা কিন্তু এক মঞ্চে এক মঞ্চে আসার দূরের কথা, তারা কিন্তু আলাদা আলাদা কর্মসূচি পালন করেও কিন্তু করে নাই। এর মধ্যে একটি রাজনৈতিক দল গত ৭-৮ বছর একেবারে নিশ্চুপ ছিল, আরেকটি রাজনৈতিক দল নির্বাচনের ৫-৭ দিন আগে, ৭ই জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় লঞ্চ, ট্রাক, স্টিমার ভরে তারপর ঢাকা আসলো এবং ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গেল। বিএনপির ১০ জন মানুষ যেখানে একত্রিত হতে পারে না, সেখানে লঞ্চ, ট্রাক ভর্তি করে ঢাকায় এসে তারা হাজার হাজার মানুষের সমাবেশ করে আবার এলাকায় ফিরে গেল। আপনি দেখেন সরকার কিন্তু তাদের একটি লোককে অ্যারেস্ট করে নাই, একটি মামলা করে নাই, আসা যাওয়ার পথে কোনো বাধা দেয়নি। এর দ্বারা কি বোঝা যায় এটা জনগণ বুঝে নেবে। তো আজকে যারা এই হুমকিটা দিলেন তারা সমঝোতার পরিবর্তে একটা সংঘাতের দিকে দেশকে নিয়ে যেতে চাচ্ছেন। তারা নির্বাচিত সরকারকে স্বাগত জানানোর পরিবর্তে একটি অনির্বাচিত সরকারের স্থায়ী রূপ দিতে চেষ্টা করছেন। তারা কি আসলে বাংলাদেশের বন্ধু? তারা কি গণতন্ত্রের বন্ধু? তারা কি দেশে নির্বাচিত সরকার চাক, সেটা কি তারা হয়? তারা চায়? আপনি গণভোটের প্রশ্নে যেটা আপনার এই যে আমাদের রহমতুল্লাহ ভাই, আমরা যদি আমাকে যদি শুনতে পান, রহমতুল্লাহ ভাই আমাকে যদি শুনতে পান, আমি গণভোটের বিষয়টি আপনার কাছ থেকে পরবর্তীতে শুনতে চাই। কথা শুনছিলাম শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাবেক ছাত্রনেতা। আপনার কাছে আসি, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আপনারা কি
মানে জামাতের গাইডলাইনে কিংবা জামাতের কথায় আপনারা কি এই আন্দোলনে নামলেন কিনা, এটির একটু জবাব দিবেন। আপনারা আগে সফট ছিলেন, সরকার যখন সিদ্ধান্ত দিবে তখনই আপনারা মেনে নিতে চেয়েছিলেন, গণভোট আপনারা আগে চাননি, এখন তাহলে কেন চাচ্ছেন? এটি রাশেদ খানের বক্তব্য, আমার না। আমি একটু লম্বা করে উত্তর দিতে হবে, কারণ অনেক প্রশ্ন এসেছে, সবগুলো কিন্তু আমি একটু ক্ষমা চাচ্ছি যে প্রশ্ন অনেকগুলো, খুব ছোট ছোট জবাব দিন সবাই, কারণ আমার হাতে কম সময়। আমি জানি না আপনি গ্রামোফোন রেকর্ডের আওয়াজ কখনো শুনেছেন কিনা। আগে গ্রাম বাংলায় বিয়ে শাদী বা অন্য কিছু হলে শুনেছি এরকম গ্রামোফোন রেকর্ড বাজানো, একদম ছোটবেলায়। সেই গ্রামোফোন রেকর্ডের আওয়াজগুলি মনে আছে কেন, একটু চি 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 একটা শব্দ করতো, আর সেই রেকর্ড যদি ভাঙা হয় তাহলে সেটার অবস্থা তো ভয়াবহ, মানে সব শেষ। এতক্ষণ আমাদের আশা করছিলাম বিএনপি নেতার কাছ থেকে যে মানে আরও চমৎকার, আরও দারুণ কিছু আলোচনা আমরা শুনব, কিন্তু সেই তিনি ভাঙা রেকর্ডই বাজালেন। তো ভাঙা রেকর্ড যেহেতু বাজিয়েছেন, আমি একটু প্রমাণ দিতে চাই। তিনি বলেছেন যে আমাদেরকে ইঙ্গিত করেছেন, আমাদের নাম বলেননি, বলেছেন যে আমাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি, আমাদের উপরে আক্রমণ করেনি, অনেক কিছু বলেছেন। আমি এখানে যদি প্রমাণ দিতে চাই আপনার এই শো শেষ হয়ে যাবে, কিন্তু সবগুলি তো আর দিতে পারবো না। আমি অল্প দুই একটা ঘটনার দিই। 2008 থেকে 2023-এর মধ্যে, এবং বিশেষ করে 2008 থেকে 2018 সালের মধ্যে যে অবস্থাগুলি, আমি এখানে বেশ কিছু পেপার কাটিং রেখেছি। দেখুন, আমি একটি পেপার, পুলিশের সঙ্গে চর্বনায়ের পীরের অনুসারীদের ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র, রবি সন্ধ্যার মুক্তাঙ্গন। আমাদের রহমতুল্লাহ ভাই তখন বোধহয় ঘুমাচ্ছিলেন। আচ্ছা, আসি তারপর মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জ, রহমতুল্লাহ ভাইরা তখন খেয়াল করেননি। তারপর আসেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সহ আটক 6। তারপরে আসেন সরকার হার্ডলাইনে ঠেলে দিলে কঠোর কর্মসূচি সহ হরতাল আসবে পীর সাহেব চরমনাই, মুক্তাঙ্গনে 144 ধারা। তারপর আসেন ইসলামী আন্দোলন ছাড়া 11 দলের কেউ কোথাও নেই, সমর্থন দিলেও মাঠে নামেনি বিএনপি জামাতও। আমি যদি এভাবে বলতে থাকি, আপনি যেহেতু করেছেন আমি ছোট্ট করে বলি। আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, তার নখ উপড়ে ফেলা হয়েছে, আমাদের অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। প্রশ্ন উনি একটা করেছেন, আমাদের সাথে কেন যুগপৎ আন্দোলনে যায়নি? এই প্রশ্নটার একটা সুন্দর উত্তর আছে, আমি সেই সুন্দর উত্তরটা দিতে চাই। দেখুন, জুলাই আগস্টের আগে বিএনপি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে এই সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন গড়ে তোলার জন্য। মানুষ কি সেই ডাকে সাড়া দিয়েছিল? সেটা কি সফল হয়েছিল? কেন হয়নি? এই মূল কোশ্চেনে আগে যেতে হবে। কারণ বিএনপি তার আগের শাসনামলে কি করেছে এটা জনগণের মস্তিষ্কে একেবারে পরিষ্কার ছিল। তার নেতৃত্বে কেন আস্থা পাবে? তাদের যখন চেয়ারপারসনের বাড়ির সামনে বালির ট্রাক রেখে দেওয়া হলো, সারা দেশে আগুন লেগে যাওয়ার কথা, লেগেছিল? লাগে নাই তো। আমরা বিএনপির নেতৃত্বে, শুধু বিএনপি কেন, আমরা কি আওয়ামী লীগের নেতৃত্বে কোনোদিন কোনো জোটে গিয়েছি, কোনো যুগপথে গিয়েছি? আমরা যাইনি। কেন যাইনি? আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনৈতিক আদর্শ, যে মানে বেসিক আদর্শ তারা বিশ্বাস করে, সেই আদর্শের সাথে আমাদের পার্থক্য আছে। আওয়ামী লীগ যে আদর্শে বিশ্বাস করে, বিএনপি একই আদর্শে বিশ্বাস করে। আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থায় বিশ্বাস করে, বিএনপি একই অর্থ ব্যবস্থায় বিশ্বাস করে। কিন্তু আমরা তো তা করি না। আমরা কেন বিএনপির সাথে যুগপথে যাব? আমরা তো হাসিনার গণভবনে যাই নাই, গণভবনে গিয়ে আমরা হালুয়া রুটি খাই নাই। ওনাদের নেতৃবৃন্দ কিন্তু গিয়েছিলেন। আমরা তো হাসিনার, আমাদের কোনো নেতা গিয়ে কদমবুসি করে নাই। অনেকে তো গিয়া ওই হাসিনাকে কদমবুসি পর্যন্ত মা ডেকেও এসেছেন। এগুলি তো আমরা জানি। আমাদের একটা পলিটিক্যাল আইডিওলজি ছিল, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা ইসলামী রাষ্ট্রীয় জীবন আদর্শ হিসাবে বিশ্বাস করি, আমরা এর উপরে থাকি। আমাকে শেষ করতে হবে, আমাকে কয়েকটা বিষয় যদি না বলি। আপনি এই প্রসঙ্গগুলি আজকে কি এগুলি ভ্যালিড আলোচনা? দেখুন, আজকে বিএনপির মহাসচিব সাহেব তিনি স্পষ্ট বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আমরা আছি, আপনারা টেনশন করবেন না, আওয়ামী লীগের সঙ্গে আমরা আছি। কোথায় আজকে সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা? তিনি বলেছেন আওয়ামী লীগের সব মামলা তুলে দিবেন, যিনি আওয়ামী লীগের সব মামলা তুলে নিতে চান। এই যে ঘটনা, এই ঘটনার পরেও কি আমরা বলবো যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে অনেক ফারাক আছে?
আজকে সারা দেশের আপনার সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে, এখনো তো রক্ত শুকায় নাই, এখনো কবরের মাটি শুকায় নাই। আজকে 13 নভেম্বর দেশকে আবার দখল করার হুমকি দেওয়া হচ্ছে। ঠিক সেই সময়ে এই বার্তা বিএনপি মহাসচিবের পক্ষ থেকে যখন আসে যে আমরা ক্ষমতায় আসলে আপনাদের সকল মামলা তুলে নেওয়া হবে, তখন আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই, আমরা মানে লজ্জা লাগে আমাদের। তারিক ভাই, আমি যদি আপনার আমি একেবারে শেষ করে দিচ্ছি, আমাকে একটু 1 মিনিটে ছাড়তে হবে। আমি 1 মিনিটেই ছাড়বো। আপনি কয়েকদিনের পত্রিকাগুলো দেখেন, কবরস্থানের জমি দখল করেছে একটি দলের নেতারা, কবরস্থানের জমি দখল করে ফেলেছে। লক্ষ্মীপুরে জোরপূর্বক শিক্ষার্থীদের সমাবেশে উপস্থিত করানো হয়েছে একটা ইয়াতে, তারপর একটা সমাবেশে। তারপর রাজশাহীতে আপনার 2 কোটি টাকার মানে পুকুরে বিষ ঢেলে 2 কোটি টাকার মাছ মানে হত্যা করা হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে, তাদের জোট সঙ্গী হওয়ার আভাস যাদেরকে আছে, অবরুদ্ধ করে রেখেছেন, তাদেরকে গিয়ে অন্য জায়গা থেকে মানুষ গিয়ে উদ্ধার করতে হয়েছে। আরেকজন নির্বাচনী লিফলেট বিলি করতে গেছেন, তাকে ঘেরাও করে ফেলেছে। তারপর বিভিন্ন জায়গায় যা যা হচ্ছে তা তো আমরা দেখতে পাচ্ছি। এগুলি কি ফ্যাসিবাদের পদধ্বনি নয়? জি, আমি নিশ্চয়ই আসবো। আমার যে প্রশ্নটাও ছিল, যেটি রাশেদ খান বলেছিল যে আপনারা গণভোটে আগে চাচ্ছিলেন না, সেটির জবাবটা আমি নিব। আমি কি একটু ঘুরে আসতে হবে? আমি একটু আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর কাছে যাওয়ার আগে রাশেদ খান আপনার কাছে একটু যাই। সেটি হচ্ছে আপনারা তো মোটামুটি জোটে অথবা যুগপথ আন্দোলনে ছিলেন, এবং বিএনপির ঘোষণা ছিল যে যুগপথ আন্দোলনে যারা থাকবে তাদের নিয়ে আগামীতে তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তাদেরকেও সেই সরকারে রাখা হবে। আপনারা কি জোট কিংবা মনোনয়ন ফাইনাল হয়ে গিয়েছে? আপনারা বিএনপির সাথে আপনারা কয়টা আসন পেলেন? আচ্ছা, আমি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের একটি বক্তব্য শোনাই, একটু 2 মিনিটের মধ্যে বলতে হবে আমার। এই যে একটু শুনুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনারা শেষ করছি, এটা পীর সাহেব চরমনাই শেখ হাসিনার ব্যাপারে বলেননি। এটা আপনি সাজানো জিনিস এখানে মিডিয়ার সামনে বলতে পারেন না। পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করেছে, সেই সংবাদ মাধ্যম দুঃখ প্রকাশ করেছে, তারা সরি বলেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারপরেও যদি আপনি ইচ্ছাকৃতভাবে এটা সরি বলেছে আমি জানি না, আমি এই ভিডিওটা শুনেছি। এবং আচ্ছা, এটা উনি বলছেন যে এটা এআই বা এটা ম্যানিপুলেট করা, এটা তিনি বলেননি? অবশ্যই নয়। আচ্ছা, তাহলে বলেননি, সেটা আপনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। বাট আপনি এই রাশেদ ভাই, এটা অত্যন্ত দুঃখজনক। এটার ব্যাপারে আমরা আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি, বিবৃতি দিয়েছে, এবং সেই পত্রিকা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এটা থেকে কালবেলা। তার মানে আপনি বলছেন যে এটা হচ্ছে একেবারে সম্পূর্ণভাবে সাজানো। এখানে বলা হচ্ছিল, এটা কি তার মানে এখানে বলা হয়েছিল শেখ হাসিনার কপালে নামাজের দাগ আপনি দেখেছেন? আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ উত্তেজিত হবেন না, নরমাল না, আমি উত্তেজিত হচ্ছি না। আচ্ছা, রাশেদ খান একটু বলুক, তারপরে আপনার কাছে, কারণ এটা আলোচিত বিষয়। আপনি কি বললেন? তারপরে ওখানে ওনার কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে এক ব্যক্তি এসেছে, জি, যে ব্যক্তি নির্বাচনে, এই 24-এর নির্বাচনে যেন অংশগ্রহণ আমরা করি সেই ব্যাপারে তাকে মানে জমে এসেছে, তার কপালে ছিল ইসের দাগ। জি, আপনি কথাটাকে কিভাবে ঘোরানো হয়েছে? সঠিক না, কথাটা ঘোরানো হয়েছে নিয়ে বলছেন। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের ব্যাখ্যা গণমাধ্যমে আমি দেখি নাই, দেখলে হয়তো আমি বলেছেন যে ঠিক না। ওকে, জি, ওকে, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন ঠিক না, বাট আপনি যে বক্তব্য দিয়েছেন যে অনেকে হাসিনাকে কদমবুচি করেছে, মা ডাকে নাই, এই টকশোতে কি আমার কিছু কথা বলতে হবে? বললে তো আপনাদের নেতাকর্মীরা আমাকে সাইবার অ্যাটাক করবে। না না, আপনি যদি অনুমতি দেন আমি বলবো। না, অবশ্যই আপনি যদি আপনাদের যে ছোট করে সম্মেলন 2023 সালে আমি গিয়েছিলাম না, আমি গিয়ে হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম না, সেখানে হাসান মাহমুদ এসেছিল না, আপনাদের আমির তিনি আমাকে বলেছিলেন যে আপনি যে বক্তব্য দিলেন, আপনার বক্তব্যের কারণে আজকে আমার এই প্রোগ্রামটা, সার্বজনীন প্রোগ্রাম নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি মিথ্যা কথা বলছি? উনি বলুক, আপনার সময় আবার আপনি বলবেন। আমি শেষ করি। জি জি, বলুন। সেখানে বরকতুল্লাহ বুলু ভাই ছিলেন। জি, নুরুল হক নূরের জ্বর। বরকতুল্লাহ বুলু কোন দলের? বিএনপির। ওকে, আমি আসতেছি তো, আপনি এই কথা না বললে আমি এটা বললাম না। আমি আপনার অনুমতি চেয়ে নিচ্ছি, আমি বলবো কিনা। আপনি অনুমতি না দিলে আমি অবশ্যই বলুন। ছোট করে বলতে হবে, ছোট করে বলবো। উনি যে কথা বলেছে আমাকে বলতে হবে না? তো হাসান মাহমুদ ওনাদের আমিরকে বা যাই হোক ওনাদেরকে জানিয়েছে যে আপনার এই প্রোগ্রামে যে ধরনের বক্তব্য হচ্ছে, 1 মিনিট সময় দিতে পারবো। 1 মিনিট সময় দিলে তো এটা শেষ হবে, পরে আমি আবার সময় দেব। এই পার্টে করে দিই। জি, তো 1 মিনিটে শেষ হয়ে যাবে, আপনি থামাইলে আর শেষ হবে না। জি, তো
তখন আমি যখন বক্তব্য দিচ্ছি আমাকে বারবার পিছন থেকে থামানো হচ্ছে। এমনকি আমি যখন বক্তব্য দিতে যাব তখন আকন ভাই আমাকে বলছে তোমরা তো সবসময় অ্যাগ্রেসিভ বক্তব্য দাও, আজকে একটু আমাদের প্রশংসা করে নর্মাল বক্তব্য দিও। তা আমি এত বড় জনসভা কি নর্মাল বক্তব্য দিব? আমি কি বক্তব্য দিয়েছিলাম সেটা ভাই শুনেছে, প্রচণ্ড জ্বালামি বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি বলেছিলাম যে ইসলামী আন্দোলনের নেতৃত্বের প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন শুরু হোক। আমি হতাশ হয়েছিলাম যে সেই প্রোগ্রামে হাসান মাহমুদ অতিথি ছিল এবং হাসান মাহমুদ তখন আমিরকে জানায় যে আপনার এই প্রোগ্রামে যাদেরকে ডেকেছেন আমি তো এই প্রোগ্রামে উঠতে পারবো না, তিনি তো মঞ্চে উঠতে চাচ্ছেন না। পরে যাই হোক আমাকে তিনি আমিরই বললেন যে ওনাকে বুঝিয়ে টুঝিয়ে আনা হয়েছে। তো দেখেন পরবর্তীতে আমার বক্তব্যের কাউন্টারে কিন্তু হাসান মাহমুদ বক্তব্য দিয়েছিল। আপনি সেই বক্তব্য অনেক সময় নাই তো বলতে পারতেছে না। তা আপনারা আওয়ামী লীগকে আপনাদের অনুষ্ঠানে সবসময় অতিথি করেছেন, আমরা তো কখনো করি নাই। নুরুল হক নূর যখন গণভবনে গিয়েছে তখন সে ছাত্র রাজনীতি করে না, গণ রাজনীতি করে না, জাতীয় রাজনীতি করে না। আমরা একটা সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। তখন তো আমরা সরকার আমরা আসলে ওইভাবে ওই মানে শুরুর জীবনে রাজনীতিও আসলে ওইভাবে বুঝে উঠতে পারি নাই। তখন নুরুল হক নূর একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সেখানে গিয়েছেন, এরকম অসংখ্য মানুষ গিয়েছে। আপনি আজকের এই টকশোতে এত 7 বছর পরে এসে আপনি আজকে নুরুল হক নূরকে কাউন্টার করার জন্য আপনি বলছেন যে অনেকে মা ডেকেছে, অনেকে মা ডেকেছে কথা বলতেছেন। তো আমার কথা হলো আপনার সিনিয়র নায়েবে আমির কি বলেছিল যে জামাত ইসলাম এই দেশে যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না, কিন্তু কমিউনিস্টরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে। আজকে সেই 10 সেকেন্ড আজকে সেই জামাতের সাথে আপনি বন্ধুত্ব করছেন না, মিশছেন না, একসাথে আন্দোলন করছেন না, তাহলে আপনি আজকে বন্ধুত্ব করছেন কি আদর্শিক জায়গা থেকে না ক্ষমতার শেয়ারিং এর জায়গা থেকে? হ্যাঁ, উত্তর আমি দিব না। আমি একটা বিরতিতে যেতেই হচ্ছে। আপনি বলেছেন আমি উত্তর দিয়েছি। আমরা ফিরছি শাহ ইফতেখার তারিক আপনার কথায়। তার আগে জি প্লিজ। জি, যেহেতু সময় একেবারে শেষ, আমি শেষের 2-1টি বিষয়ে কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে যে বিষয়টি আমাদের রাশেদ সাহেব তুলেছিলেন, সেই বিষয়টি নিশ্চয়ই দর্শকদের জন্য পরিষ্কার করা দরকার। এই বিষয়টি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, একটি পত্রিকার অনলাইনে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে যখন এটাকে আমরা চ্যালেঞ্জ করার পর সেই পত্রিকায় দুঃখ প্রকাশ করে সেটা থেকে তারা সরে এসেছে। জি জি, থ্যাংক ইউ আপনাকে। তারপরে আপনি যেহেতু বললেন সঠিক, আমি শেষ করি বলেন। আপনি যেহেতু বললেন আমি এই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি, যেটা আপনি অনেক ধন্যবাদ বলেছেন এটা সঠিক না। অনেক ধন্যবাদ। আপনি আরেকটা বিষয় বলেছেন যে জামাতের ব্যাপারে, ওই যে কমিউনিস্ট পার্টির আসলেও ক্ষমতায় আসবে, এই বক্তব্যটাও একটু ভালো করে শুনে দেখবেন। এই বক্তব্যটা ওনার বক্তব্য না, উনি আরেকজনের বক্তব্যকে সেখানে কোট করেছেন। এটা হয় না পলিটিক্স। আমি বলি এটা পলিটিক্স না, উনি একটা মাহফিলে কথা বলছিলেন। আপনি বলেন। সেই মাহফিলে কথা বলছিলেন, মাহফিলে এই বিষয়টা আলোচনা করেছেন। জামাত এবং আমাদের সাথে কিছু বিষয়ে আমাদের দ্বিমত আছে এবং সেই বিষয়গুলি খুব একেবারে খুব দ্রুত সমাধান হওয়ার মতো না, এটা এখনো আগের অবস্থাতেই আছে। আমরা হক্কানি ওলামা ইকরাম যে বিষয় আছেন আমাদের সেই অবস্থান, কিন্তু এই বর্তমান সময়ে আমরা শুধুমাত্র ইসলাম যেহেতু তারা পছন্দ করেন, আমরাও ইসলাম পছন্দ করি, এই ভিত্তিতে আমরা শুধুমাত্র একটা নির্বাচনী সমঝোতা করতে পারি, তাদের সাথে আমাদের কোনো রকম বাকি সম্পর্ক। অনেক 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 ধন্যবাদ। রাশেদ খান একদমই 1 মিনিটে বলুন। হ্যাঁ, দেখেন উনি যেটি বললেন যে নির্বাচনী সমঝোতা, ইসলাম তারা পছন্দ করে, ইসলামকে অন্য দলগুলো পছন্দ করে না। বরং আমি যদি একদম জানতে চাই যে 13 তারিখ আওয়ামী লীগ তারা কর্মসূচি দিয়েছে, সে ব্যাপারে আপনাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকাটা কি থাকবে, এরকম কোনো কিছু ভেবেছেন কিনা? 30 সেকেন্ডে বলবেন। দেখেন, হ্যাঁ আমি বলবো 30 সেকেন্ডে। তিনি বললেন ইসলাম সবাই পছন্দ করে, কিন্তু কথা হলো ইসলামকে নিয়ে সব মিলে 30 সেকেন্ড, ইসলামকে নিয়ে রাজনীতি করা, ইসলামকে নিয়ে আসলে ভোট চাওয়া, জান্নাতের জাতি চাওয়া, এবং এই যে ভাই যেটি বললেন যে আদর্শিক মতপার্থক্য আছে, তারপরেও তারা নির্বাচনী সমঝোতার জায়গায় একমত এসেছেন, তার মানে ক্ষমতার সমঝোতায় এসেছেন। এরকম ক্ষমতার সমঝোতায় জামাত ইসলাম বিএনপির সাথে এসেছে। যখন জামাত ইসলাম বিএনপির সাথে ছিল তখন বিএনপির যে রাজনীতি, বর্তমানে রাজনীতি অনেক বেটার। সুতরাং আজকে যে জামাত ইসলাম আজকে যে কথাগুলো বলছে, তা আমার প্রশ্ন হলো অতীতে কেন গিয়েছিলেন আর এখন কেন সমালোচনা করতেছেন? আমার সর্বশেষ কথা হলো 13 তারিখে আওয়ামী লীগ নামতে চেয়েছে। আওয়ামী লীগ যদি মাঠে নামে, আমি বলবো যে পিঠে ছালা বেঁধে নামবেন। আওয়ামী লীগকে 13 তারিখে মাঠে ইনশাল্লাহ আমরা নামতে দিব না। আমরা রক্ত দিয়েছি, আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, সেটা জামাত বলেন, ইসলামী আন্দোলন বা বিএনপি অন্যান্য দল, আমরা অন্তত এই আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে আমরা এক।
সমালোচনা প্রতিযোগিতা সব থাকবে, কিন্তু অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের প্রশ্নে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না, অনেক ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ রাশেদ খান, অসংখ্য ধন্যবাদ শাইফ থেকে তারিক, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপরে দেশ, আর সেই দেশটাকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।